হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছি আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি প্যাসেজ ন্যারেশন, যেটি বাংলাদেশের শিক্ষা কারিকুলাম অনুযায়ী জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের করতে হয়। কিন্তু অপ্রীতিকর হলেও সত্য, অধিকাংশ স্টুডেন্টরা এই প্যাসেজ ন্যারেশনে অত্যন্ত ভয় পায় এবং অনেকে রয়েছে প্যাসেজ ন্যারেশন পরীক্ষাতে লেখার আশাই ছেড়ে দিয়েছে। অনেকেই আমাকে বলেছে, ভাইয়া সেন্টেন্স ন্যারেশন পারি কিন্তু প্যাসেজ ন্যারেশন পারি না। অনেকে আবার বলে ন্যারেশন করতে গেলে অনেকগুলো নিয়ম মুখস্থ করতে হয় আর সব নিয়ম মনে থাকে না, যার কারণে প্যাসেজ ন্যারেশন ভুল হয়ে যায়। আজ আমি আপনাদের সাথে এই প্যাসেজ ন্যারেশন এমনভাবে আলোচনা করব, একবার আলোচনা শুনলেই আপনি সারা জীবনের জন্য এই প্যাসেজ ন্যারেশন পেয়ে যাবেন। তো যারা সেন্টেন্স ন্যারেশন বা কাটা ন্যারেশনের ইতিপূর্বে আমি যে 3টা পার্ট দিয়েছি সেই পার্টগুলো যারা দেখেননি, আপনারা অবশ্যই সেই পার্টগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিন। তো আসুন আমরা প্যাসেজ ন্যারেশনের সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে নিই। ভিউয়ার্স, প্যাসেজ ন্যারেশন আলোচনা করার পূর্বে প্যাসেজ ন্যারেশনের খুঁটিনাটি কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করে নিই। যেমন, যদি প্যাসেজ ন্যারেশনের মধ্যে আপনি দেখেন যে ইয়েস অথবা নো আছে, সেইটার ন্যারেশন আপনি কিভাবে করবেন। প্রথমেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপরে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ, অর্থাৎ ইয়েস থাকলে অ্যাফার্মেটিভ এবং নো থাকলে নেগেটিভ। এবারে কথা হচ্ছে, যদি ইয়েস অথবা নো এর পরেও আরও কথা থাকে তাহলে কি করবেন। তাহলে একটা দ্যাট বসাবেন এবং পারসন টেন্স ওয়ার্ড পরিবর্তন করে দিবেন। যেমন আমরা যদি লিখি ইয়েস আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, তাহলে আমরা এটা ন্যারেশন কি করব, ইয়েস অথবা নো এর ন্যারেশন করার পরে আমরা জাস্ট একটা দ্যাট বসাবো। একটা দ্যাট বসিয়ে শুধুমাত্র ওই সেন্টেন্সটির পারসন টেন্স এবং ওয়ার্ড পরিবর্তন করে দিব। তাহলে আই ফার্স্ট পারসন রানার সাথে পরিবর্তন হলে হি, হ্যাভ থাকলে হ্যাড, ডান যেহেতু মাই আছে মাই ফার্স্ট পারসন রানার সাথে পরিবর্তন হলে হিজ, এরপরে হোম ওয়ার্ক। কোন সেন্টেন্সের মধ্যে যদি, অর্থাৎ প্যাসেজ ন্যারেশনের মধ্যে যদি ইয়েস অথবা নো থাকে এবং তারপরে যদি আরও কথা থাকে ওই একই বক্তার, তাহলে একটা দ্যাট বসিয়ে ওই সেন্টেন্সের পার্সেন্টেজ এবং ওয়ার্ড পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। আরও একটি বিষয় প্যাসেজ ন্যারেশনের মধ্যে থাকে, সেটা হচ্ছে সার। যদি কোনো সেন্টেন্সের মধ্যে সার থাকে তাহলে ওটা যে নিয়মে ন্যারেশন করার কথা সেই নিয়মেই ন্যারেশন করবেন। শুধুমাত্র সাবজেক্টের পরে একটা এক্সট্রা রেসপেক্টফুলি কথা যোগ করবেন। যেমন এই সেন্টেন্সটাই যদি আমরা বলি যে রানা সেড টু দি টিচার, ইয়েস স্যার আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, তাহলে এই সেন্টেন্সের ন্যারেশন আমরা যেভাবে করেছিলাম এটারও আপনারা ঠিক একই রকমভাবে করবেন। শুধুমাত্র সাবজেক্টের পরে একটা এক্সট্রা রেসপেক্টফুলি কথা যোগ করবেন। যেমন রানা রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ দ্যাট হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। তাহলে প্যাসেজ ন্যারেশনের মধ্যে যদি ইয়েস, নো, স্যার এবং ইয়েস, নো এগুলোর পরে যদি আরও কিছু থাকে তাহলে সেগুলো ন্যারেশন কিভাবে করতে হবে সেটাও আমরা শিখে নিলাম। তো ভিউয়ার্স, এবারে আমরা শিখব কোনো প্যাসেজ ন্যারেশনের মধ্যে যদি থ্যাংক ইউ এই শব্দটি থাকে তাহলে তার ন্যারেশন কিভাবে করব। খুব সহজ, শুধুমাত্র প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এরপরে থ্যাঙ্কড অর্থাৎ থ্যাঙ্কের পাস্ট ফর্ম এবং পরে যে ইউটা থাকবে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন করে দিবেন। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, রাকিব সেড টু দ্য টিচার থ্যাংক ইউ, তাহলে আমরা লিখব রাকিব, এরপরে লিখবো হচ্ছে থ্যাঙ্কড, এরপরে ইউ যেহেতু সেকেন্ড পারসন টিচারের সাথে পরিবর্তন হবে তাহলে হিম, অর্থাৎ রাকিব থ্যাঙ্কড হিম। এবারে যদি কোনো প্যাসেজ ন্যারেশনের মধ্যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এগুলো থাকে তাহলে কিভাবে ন্যারেশন করবেন। তাহলে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসাবেন, এরপরে বসাবেন উইশড, এরপরে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এগুলো বসিয়ে দিবেন, তাহলেই ন্যারেশন হয়ে যাবে। যেমন আমরা যদি একটি উদাহরণ দিই যে হাসান সেড টু মনির গুড মর্নিং,
তাহলে আমরা হাসান লিখবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এরপরে লিখবো উইশড, এরপরে জাস্ট গুড মর্নিং বসিয়ে দেবো। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি প্যাসেজ ন্যারেশন করতে গিয়ে অনেক স্টুডেন্টই ঘাবড়িয়ে যান যে এইটার ন্যারেশন আবার কিভাবে করব। যেমন অনেক ক্ষেত্রে প্যাসেজ ন্যারেশনের মধ্যে জাস্ট একটি শব্দ দেওয়া থাকে, একটা ইনভার্টেড কমার মধ্যে একটি শব্দ দেওয়া থাকে। এই একটি শব্দ যখন দেওয়া থাকবে তখন সেই শব্দের ন্যারেশন কি করব, এর পার্সন পরিবর্তনে কি করব, আর টেন্স পরিবর্তনে কি করব, আর ওয়ার্ড পরিবর্তনে কি করব। ধরে নেন প্যাসেজ ন্যারেশনের মধ্যে শুধুমাত্র লেখা আছে সরি, এই সরি ন্যারেশন আপনি কিভাবে করবেন। তো এই ব্যাপারটি আপনাদের কাছে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন কথাবার্তা বলি তখন কিন্তু আমরা সম্পূর্ণ সেন্টেন্স অনেক ক্ষেত্রে ব্যবহার করি না। যেমন আমার বলার দরকার ছিল আসলে আই এম সরি, কিন্তু আমি বললাম শুধু সরি। সেই ক্ষেত্রে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে এই সম্পূর্ণ অংশটা অর্থাৎ আই অ্যাম এই কথাটা যোগ করে নিতে হবে। তারপরে ন্যারেশন যদি করেন তাহলে দেখবেন নিখুঁতভাবে হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি রবিন সেড টু আকাশ সরি এই সেন্টেন্সটির ন্যারেশন করি তাহলে হবে রবিন সেড টু আকাশ দ্যাট হি ওয়াজ সরি, অর্থাৎ আই অ্যাম এই কথাটা যোগ করে নিলাম, আই অ্যামটা পরিবর্তন করে হি ওয়াজ হলো, এরপরে হচ্ছে সরি তো সরি, সরি বসে দিলাম, হয়ে গেল। শুধু এই সরি নয়, সরি ছাড়াও কিন্তু প্যাসেজ ন্যারেশনের মধ্যে এরকম আরও অনেক বিষয় আছে। যেমন ধরেন কোনো একটা সেন্টেন্সের মধ্যে দেওয়া আছে ঢাকা, ঢাকা আবির সেড টু মিতা ইনভার্টেড কমা দিয়ে লিখলাম ঢাকা। তাহলে আমাকে বুঝতে হবে মিতা আবিরকে প্রশ্ন করেছিল হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। আবিরের বলার উচিত ছিল আই ওয়েন্ট টু ঢাকা, কিন্তু আবির সমস্ত সেন্টেন্সটি না বলে শুধুমাত্র বলে দিল ঢাকা। কিন্তু আপনি যখন প্যাসেজ ন্যারেশন করবেন তখন কিন্তু আই ওয়েন্ট টু এই কথাটা আবিরের যোগ করে নিতে হবে। তারপরে যদি আপনি ন্যারেশন করেন তাহলে আপনার নিখুঁতভাবে ন্যারেশনটা হয়ে যাবে। অর্থাৎ আবির যে কথাটি বলেছে সেই কথা ন্যারেশন হবে হচ্ছে আবির সেড টু মিতা দ্যাট হি হ্যাড গন টু ঢাকা। অর্থাৎ আই ওয়েন্ট টু ঢাকা, আই ওয়েন্ট টু এই সেন্টেন্সটিকে ন্যারেশন হচ্ছে হি হ্যাড গন টু, এরপরে ঢাকা বসিয়ে দিলেই হয়ে গেল। তো ভিউয়ার্স, অনেক কিছু শেখা হয়ে গেল, এখন আর দেরি নয়, এখন আমরা শিখব সেই প্যাসেজ ন্যারেশনের অবিশ্বাস্য এবং চমৎকার সেই নিয়মটি, যে নিয়মের মাধ্যমে প্যাসেজ ন্যারেশন হবে একদম পানির মতো সহজ। এমনও হতে পারে এই নিয়মটি জানার পরে আপনি পরীক্ষাতে সবার প্রথমে আগে প্যাসেজ ন্যারেশন করছেন। বিশ্বাস না হলে একটু ওয়েট করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্যাসেজ ন্যারেশনের সেই নিয়মটি হচ্ছে 1 নাম্বার, প্রথম সেন্টেন্সের কাটা ন্যারেশন বা সেন্টেন্স ন্যারেশন করতে হবে। প্রথম সেন্টেন্সের কাটা ন্যারেশন বা সেন্টেন্স ন্যারেশন করতে হবে। এরপরে 2 নম্বর নিয়মটি হচ্ছে একই বক্তার একাধিক কথা থাকলে যোগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যোগ করবেন কিভাবে। যে সেন্টেন্সটিকে আপনি যোগ করবেন সেই সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট প্লাস পার্সন টেন্স ওয়ার্ড পরিবর্তন। আর যদি অ্যাসার্টিভ না হয় তাহলে অ্যান্ড প্লাস কাটা ন্যারেশন বা সেন্টেন্স ন্যারেশনের 2 নম্বর নিয়ম থেকে শুরু করবেন। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকটি সেন্টেন্সেরই কিন্তু 5টি করে নিয়ম রয়েছে। যেমন আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের 5টি নিয়ম বলি তাহলে প্রথমেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপরে আস্কড, তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপরে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন। অর্থাৎ এই যে 2 নম্বর নিয়মটি হচ্ছে আস্কড, 1 নম্বর নিয়মটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা বাদ যাবে, 2 নম্বর নিয়ম থেকে শুরু করবেন। যে কোনো সেন্টেন্স যদি হয় প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরিবর্তে ওখানে দিবেন অ্যান্ড, এবং 2 নম্বর নিয়ম থেকে বাকি অংশটুকু করে যাবেন। 3 নম্বর নিয়মটি হচ্ছে যদি বক্তা পরিবর্তন হয় তাহলে খেয়াল করতে হবে আগের বক্তার কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস রিপ্লাইড দ্যাট প্লাস পার্সন টেন্স ওয়ার্ড পরিবর্তন। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আবার ওই সেন্টেন্সের কাটা ন্যারেশন বা সেন্টেন্স ন্যারেশন করতে হবে। এই হয়ে গেল 3টে নিয়ম। তাহলে একটি উদাহরণের মাধ্যমে আমরা এই নিয়মটি কিভাবে আমরা প্রয়োগ করব সেই বিষয়টি একটু ভালোভাবে জেনে নিই। যেমন আমরা যদি একটি উদাহরণ দিই, দি ওল্ড ম্যান সেড টু দি গার্ল ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, I have no food, can't you work? Said the girl. No, I am unable to work, said the old man. প্যাসেজ ন্যারেশনের যে নিয়মটি আমরা শিখেছি সেই নিয়মটি প্রয়োগ করে আমরা এই প্যাসেজ ন্যারেশনটি একটু করার চেষ্টা করি। প্রথমেই আমরা বলেছিলাম প্রথম সেন্টেন্সের কাটা ন্যারেশন করতে হবে। অর্থাৎ প্রথম সেন্টেন্স হচ্ছে ক্যান ইউ গিভ মি সাম ফুড, এই সেন্টেন্সটি ন্যারেশন করব। এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স,
ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেন্টেন্স ন্যারেশন বা কাটা ন্যারেশনের যে নিয়ম রয়েছে সেই নিয়মের সেন্টেন্স ন্যারেশন বা কাটা ন্যারেশন করে নেব 1 নম্বর নিয়মে। অর্থাৎ দি ওল্ড ম্যান আস্কড দি গার্ল ইফ শি কুড গিভ হিম সাম ফুড। আমরা সেন্টেন্সটির কাটা ন্যারেশন করে নিলাম। এরপরে বাকি থাকলো দুটো নিয়ম। আপনাদেরকে একটি বিষয় স্পষ্ট করে দিই, প্যাসেজ ন্যারেশনের যে 3টি নিয়ম সেই 3টি নিয়মের মধ্যে 1 নম্বর নিয়মটি শুধুমাত্র একবারই ব্যবহার হবে, অর্থাৎ প্রথম সেন্টেন্সের ক্ষেত্রেই এটি ব্যবহার হবে। বাকি যে 2টা নিয়ম রয়েছে এই 2টা নিয়মই শুধু ব্যবহার হবে। খেয়াল করতে হবে, যদি একই বক্তার কথা হয় তাহলে 2 নম্বর নিয়ম প্রয়োগ করবেন, আর যদি অন্য বক্তার কথা হয় তাহলে 3 নম্বর নিয়ম প্রয়োগ করবেন। অর্থাৎ যদি বক্তা পরিবর্তন হয় তাহলে 3 নম্বর নিয়মটি প্রয়োগ করবেন। তাহলে আমরা একটু পরবর্তী সেন্টেন্সটা দেখি। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। এই কথাটিও কিন্তু দি ওল্ড ম্যানের, অর্থাৎ একই বক্তার দুটো কথা। একই বক্তার এরকম দুটো কথা বা 3টা কথা যদি থাকে তাহলে সবসময় যোগ করতে হবে। একই বক্তার কথা যদি হয় যোগ করবেন কিভাবে সেটাও বলে দিয়েছি। খেয়াল করতে হবে যে সেন্টেন্সটা আপনি যোগ করছেন সেই সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট প্লাস পারসন টেন্স ওয়ার্ড পরিবর্তন করবেন। আর যদি অ্যাসার্টিভ না হয় তাহলে অ্যান্ড প্লাস ওই সেন্টেন্সের যে কাটা ন্যারেশন বা সেন্টেন্স ন্যারেশনের নিয়ম রয়েছে সেই নিয়মের 2 নম্বর নিয়ম থেকে শুরু করবেন। তো আরও একটি বিষয় জানিয়ে দিই, প্রথম সেন্টেন্সটি বাদে পরবর্তীতে যদি কখনও কাটা ন্যারেশন বা সেন্টেন্স ন্যারেশন করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই, নেবেন না। তাহলে আমরা এই সেন্টেন্সটা এখন যোগ করব, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেক্ষেত্রে আমরা লিখব অ্যান্ড অ্যাডেড দ্যাট, এরপরে পার্সন পরিবর্তন অর্থাৎ আই ফার্স্ট পার্সন ওল্ড ম্যানের সাথে পরিবর্তন হলে হি, হ্যাভ থাকলে হয় হ্যাড, এরপরে বিন, এরপরে স্টার্ভিং ফর 2 days হয়ে গেল। তাহলে আমরা প্রথম 2টি সেন্টেন্সের ন্যারেশন করে নিলাম। এবারে আমরা 3য় নাম্বার যে সেন্টেন্সটি রয়েছে সেই সেন্টেন্সের ন্যারেশন করব। তো 3য় নাম্বার যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে আই হ্যাভ নো ফুড। আই হ্যাভ নো ফুড এই কথাটি বলেছে দি গার্ল, অর্থাৎ বক্তা পরিবর্তন হয়েছে। তো যদি বক্তা পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে প্যাসেজ ন্যারেশনের 3 নম্বর নিয়মটি আপনি প্রয়োগ করবেন। 3 নম্বর নিয়মটি হচ্ছে যদি আগের বক্তার কোনো প্রশ্ন থাকে, খেয়াল করতে হবে আগের বক্তার কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস রিপ্লাইড দ্যাট প্লাস পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন। তো আগে কথা বলেছে ওল্ড ম্যান, ওল্ড ম্যান দুটো কথা বলেছে, সেই 2টি কথার মধ্যে একটি প্রশ্ন রয়েছে, অর্থাৎ আগের বক্তার প্রশ্ন আছে। সেই ক্ষেত্রে আমরা এখন লিখব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস রিপ্লাইড দ্যাট প্লাস পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন, অর্থাৎ দি গার্ল রিপ্লাইড দ্যাট শি হ্যাড নো ফুড। এরপরে আমরা পরবর্তী সেন্টেন্সে ন্যারেশন করব। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে কান্ট ইউ ওয়ার্ক। এই কান্ট ইউ ওয়ার্ক এ কথাটিও হচ্ছে দি গার্লের, অর্থাৎ এ কথাটিও মেয়েটিই বলেছে। তাহলে একই বক্তার দুটো কথা। তাহলে এই সেন্টেন্সটি যেহেতু ইন্টারোগেটিভ সেক্ষেত্রে আমরা এটি যোগ করব, অর্থাৎ ইন্টারোগেটিভের 2 নম্বর নিয়ম হচ্ছে আস্কড। এরপরে হচ্ছে আমি আগেই বলেছি প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে প্রথম সেন্টেন্স বাদে রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা অবজেক্ট নিব না। তারপরে নিয়মটি হচ্ছে ইফ অথবা ডাব্লিউ, যেহেতু সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে নেব ইফ। ইউ সেকেন্ড পার্সন ওল্ড ম্যানের সাথে পরিবর্তন হবে, তাহলে হি কান্ট আছে কুডেন্ট ওয়ার্ক, অর্থাৎ এই সেন্টেন্সটিও আমরা ন্যারেশন করে ফেললাম। এরপরে আমরা পরবর্তী সেন্টেন্সে ন্যারেশন করব। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে নো আই অ্যাম আনএবল টু ওয়ার্ক। এই কথাটি কে বলেছে? দি ওল্ড ম্যান। নো আই অ্যাম আনএবল টু ওয়ার্ক। আমরা আগেই বলেছি নো থাকলে কি করতে হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দি নেগেটিভ। এরপরেও যদি অতিরিক্ত আরও কথা বলে থাকে তাহলে একটা দ্যাট বসিয়ে জাস্ট ওই সেন্টেন্সের অর্থাৎ এটা হবে হচ্ছে পরিবর্তন করে দি ওল্ড ম্যান এটা হবে হচ্ছে ইন দি নেগেটিভ, দি ওল্ড ম্যান হি রিপ্লাইড ইন দি নেগেটিভ দ্যাট হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। এভাবে যদি আরও কথা থাকে তাহলে একটার পর একটা আপনি এভাবেই করে যাবেন। মাথায় রাখবেন যে একই বক্তার কথা হলে 2 নম্বর নিয়ম অর্থাৎ যোগ করার নিয়ম, আর যদি একই বক্তার কথা না হয়, যদি বক্তা পরিবর্তন হয় তাহলে 3 নম্বর নিয়ম অর্থাৎ রিপ্লাই দেওয়ার নিয়ম। তাহলে আশা করছি প্যাসেজ ন্যারেশন বুঝে গেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করলাম। আশা করছি আপনারা প্রত্যেকেই যে কোনো পরীক্ষাতে প্যাসেজ ন্যারেশন নিয়ে আর কোনো ভয় থাকবে না। তো আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।